নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় রাত 10টার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি কাবেরী। প্রথমেই দেখে নেব হেডলাইন্স। রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। দুর্যোগের কারণে সারা রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 7। দক্ষিণ ত্রিপুরা জেলায় বন্ধ রাখা হলো স্কুল। বন্যা দুর্গতদের আশ্রয় দিতে বিভিন্ন অঞ্চলে খোলা হয়েছে ত্রাণ শিবির। প্লাবিত অঞ্চলে কাজ করছে প্রশাসন ও দুর্যোগ মোকাবেলা বাহিনী। রাজ্যসভায় বিজেপির ত্রিপুরা প্রার্থী নির্বাচিত হলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজীব গান্ধীর 80তম জন্মবার্ষিকী উদযাপন করল প্রদেশ কংগ্রেস। শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃত্ব ও কংগ্রেস কর্মীরা। ভারী বৃষ্টিপাত ও নদীর জলস্তর বৃদ্ধির ফলে বন্যা কবলিত রাজ্যের বিভিন্ন জেলা। প্রবল বৃষ্টিতে ভূমি ধসে মৃত 4। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বন্যায় বিশেষভাবে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ত্রিপুরা জেলার সিপাহীজলা, তেলিয়ামুড়া সহ বিভিন্ন জেলা। বিশেষভাবে দক্ষিণ ত্রিপুরা জেলার পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। সেখানে বিপদসীমার অনেক উপরে বইছে মুহুরী নদীর জল। প্রবল বন্যায় জলমগ্ন বিশালগড় বাজার, বিশালগড় থানা, আগরতলা উদয়পুর জাতীয় সড়ক। বিপন্ন জনজীবন। তার মধ্যে প্রবল বৃষ্টিপাতে ভূমিধসের কারণে বিশ্রামগঞ্জের বরচলা এলাকায় মারা গেছেন একই পরিবারের 3 সদস্য। অন্য আরেকটি ঘটনায় মুঙ্গিয়াকামিতে ধসে মারা গেছে 14 বছরের এক নাবালক। জননিরাপত্তাকে অগ্রাধিকার দিতে এবং দুর্গতদের সাহায্য করতে জেলা প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বন্যার কারণে বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। ভেঙে পড়েছে বিদ্যুৎ খুঁটি, ফলে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎবিহীন। দুর্গতদের সাহায্য করতে মাঠে নেমে কাজ করছে এনডিআরএফ সহ অন্যান্য দুর্যোগ মোকাবেলা বাহিনীর সদস্যরা। আটকে পড়া মানুষজনকে নিরাপদে বের করে আনতে ব্যবহার করা হচ্ছে স্পিড বোট। কিছু বাইর করতে পারতেছে না, এমন ভাবে জল উঠে গেছে, কোনো চার্জই নাই। প্রশাসন থেকে কেউ আইছিল না এখন পর্যন্ত। শান্তির বাজার ও বিশালগড় সহ বিভিন্ন স্থানে বন্যা কবলিত মানুষদের সাহায্য করতে এগিয়ে এসেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা। তবে প্রবল বর্ষণে কার্যত বন্ধ হয়ে আছে স্বাভাবিক জনজীবনের ছন্দ। মঙ্গলবার বন্যা কবলিত বিশালগড় ও চরিলামের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব। ঢুকেছে তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে? সবার জন্য আমরা শুকনো খাবারের ব্যবস্থা করেছি এবং আগামী দিনে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, সরকারি আধিকারিকরা, আমাদের যারা এসডিএম অফিসের যারা আধিকারিকরা আছে, সবাই মিলে আমরা একটা এস্টিমেট বানাচ্ছি মানুষের কি কি ক্ষতি হয়েছে। আগামী দিনে সেগুলো ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবো। দুর্গতদের সাহায্য করার জন্য যথাসম্ভব সকল প্রয়াস নেওয়া হচ্ছে বলে জানান বিধায়ক। বন্যার কারণে বিভিন্ন জেলায় বিশাল অংশের ধান ও সবজি ক্ষেত জলমগ্ন হয়ে পড়েছে, যার ফলে প্রবল আর্থিক ক্ষতির সম্মুখীন চাষিরা। মঙ্গলবার যদি আরও বৃষ্টি হয় তবে জেলার বন্যা পরিস্থিতির যে আরও অবনতি হবে তা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টানা বর্ষণের জেরে এখনো পর্যন্ত শিশু সহ 7 জনের মৃত্যু হয়েছে ত্রিপুরায়। এছাড়া 2 জন রয়েছে নিখোঁজ। দক্ষিণ ত্রিপুরা জেলায় 5 জন, খোয়াই এবং গোমতী জেলায় 1 জন করে প্রকৃতির দুর্যোগের শিকার হয়েছেন। এছাড়া গোমতী ও খোয়াই জেলায় নিখোঁজ রয়েছেন 1 জন করে। এদিকে হাওড়া, ধলাই, মুহুরী এবং খোয়াই নদীর জলস্তর বইছে বিপদ সীমার উপর দিয়ে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে। টানা বর্ষণের জেরে এখনো পর্যন্ত শিশু সহ 7 জনের মৃত্যু হয়েছে ত্রিপুরায়। 2 জন রয়েছে নিখোঁজ। এদিকে হাওড়া, ধলাই, মুহুরী এবং খোয়াই নদীর জলস্তর বইছে বিপদ সীমার উপর দিয়ে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ গোমতী এবং খোয়াই জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে। ये चार्ज इस पे और इस पे फ्लक्चुएट होता है, कहीं कम होता है, कहीं ज़्यादा होता है। तो एज ऑफ नाउ ये चार्ज जो है मैंने इसमें लिख रखा है।
ये रिवर जो है डेंजर लेवल से ऊपर से রাজ্যে বর্তমানে কঠিন পরিস্থিতির সম্মুখীন এবং প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চালিয়েছে সব ধরনের চেষ্টা। দিল্লি থেকে ফিরে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মঙ্গলবারই সামগ্রিক অবস্থা নিয়ে পর্যালোচনা করবেন বলেও জানিয়েছেন রাজস্ব দপ্তরের সচিব। के आसपास मंडिया कामी के पास अफेक्ट है। कल रात में कंचनपुर एरिया में काफ़ी अफेक्ट हुआ था, बट वो क्लियर कर दिया गया। साउथ में भी कुछ अफेक्टेड है, और वो एक्चुअली जैसे होता है, हमारी टीम जाती है, जितनी जल्दी हो सके रिमूव करती है। बट ये क्या है, बड़ा डायनेमिक है, बिकॉज लैंडस्लाइड हो रहा है, रोड अफेक्ट होता है, हम क्लीन करते फिर हो जा रहा है, क्योंकि नॉन स्टॉप रेन हो रही थी। अभी थोड़ा शाम को कुछ रिलीफ हुआ है, सो होपफुली हम लोगों को भी, मतलब प्रशासन को भी थोड़ा और रिलीफ काम करने में आसानी है, क्योंकि बारिश जब ज़्यादा होती तो ये भी बहुत मुश्किल हो जाता है हर जगह पहुँचना। গত 48 ঘন্টায় অবিরাম বৃষ্টির কারণে ত্রিপুরায় নদীগুলির জলস্তর বেড়ে গেছে উল্লেখযোগ্যভাবে। গত 24 ঘন্টায় দক্ষিণ ত্রিপুরা জেলার বগাফার বৃষ্টি হয়েছে সর্বোচ্চ 375.8 mm। এছাড়া বিলোনিয়া এবং গোমতী জেলায় অমরপুরে রেকর্ড করা হয়েছে অতি ভারী বৃষ্টি, ফলে দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওড়া, ধলাই, মুহুরী ও খোয়াই নদী বিকেল 4টা পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। টানা বর্ষণের জেরে জেলা প্রশাসন রাজ্যে 5667টি ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্রয় দেওয়ার জন্য মোট 183টি ত্রাণ শিবির খুলেছে। তার মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় 24টি ত্রাণ শিবির, গোমতী জেলায় 68টি ত্রাণ শিবির, দক্ষিণ ত্রিপুরা জেলায় 30টি ত্রাণ শিবির এবং খোয়াই জেলায় খোলা হয়েছে 39টি ত্রাণ শিবির। বাকি 4 জেলায় বিশ্রাম শিবির খোলা হয়েছে। বিডিও, জলসম্পদ, বিদ্যুৎ, পূর্ত দপ্তর, বন দপ্তর, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীগণ এবং আধা সামরিক বাহিনী থেকে মহকুমা শাসকদের নিয়োজিত রাখা হয়েছে প্রভাবিত এলাকাগুলিতে। বন্যা প্রভাব প্রশমিত করতে এবং ত্রাণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উদ্ধারের জন্য সার্বক্ষণিক কাজ করছেন। তিনি জানান, ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের কারণে অনেক এলাকায় ভূমি ধস হয়েছে, অনেক জায়গায় গাছ পড়ে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে, সেখানে উদ্ধার কার্য দ্রুততার সাথে পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরো জানান, ঘরবাড়ি ও গবাদি পশুর ক্ষতির খবর পাওয়া গেছে, ফলে ক্ষয়ক্ষতির মূল্যায়ন শুরু হয়েছে এবং শীঘ্রই তা সম্পন্ন হবে। এরপর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ দেওয়া হবে। তিনি বলেন, দুর্ভাগ্যবশত ভূমি ধসে 7 জনের মৃত্যু হয়েছে। এসডিআরএফ, টিএসআর, এনডিআরএফ, সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স, আপদা মিত্র স্বেচ্ছাসেবক, ফায়ার্স অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস, ফরেস্ট, টিএসইসিএল, পিডব্লিউডি, কৃষি এবং অন্যান্য লাইন বিভাগের 200টিরও বেশি দল মোতায়েন করা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এবং স্থানীয় চাহিদা ও বন্যা পরিস্থিতি অনুযায়ী ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। বর্ষা মৌসুমের প্রভাবে আগামী 2 দিন ত্রিপুরার সমস্ত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং দক্ষিণ ত্রিপুরার জন্য লাল এবং রাজ্যের বাকি জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিম্নচাপের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি। সোমবারের ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানী ও রাজধানী সংলগ্ন বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির। দুর্গতদের জন্য খোলা হয়েছে অস্থায়ী ত্রাণ শিবির। পরিস্থিতি মোকাবেলায় মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। ফি বছর বন্যা মোকাবিলায় কোটি টাকা ব্যয় করে হাওড়া নদীতে চলছে মেগা প্রজেক্টের কাজ। কাজ কবে শেষ হবে তা কেউই জানে না। তবে একটু ভারী বৃষ্টি হলেই রাজধানী সংলগ্ন বিভিন্ন এলাকায় বন্যা এখন ফি বছরের রুটিন। একদিনের নিম্নচাপের বৃষ্টিতে জিরবা, রাজধানী আগরতলা, বলদাখাল, চন্দ্রপুর, আসাম আগরতলা রোড, শ্রীলঙ্কা বস্তি, প্রতাপগড় সহ বেশ কিছু জায়গা পাহাড় থেকে নেমে আসা জলে ফুঁসছে হাওড়া নদী। আর নদীর ফুলে ফেপে ওঠা জলে প্লাবিত এই সমস্ত অঞ্চল। বাড়ি ঘরে জল ঢুকে যাবার কারণে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন বন্যা দুর্গত মানুষজন। পরিস্থিতি সামাল দিতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। নামানো হয়েছে দুর্যোগ মোকাবিলা বাহিনী। বন্যা দুর্গতদের জন্য খোলা হয়েছে অস্থায়ী ত্রাণ শিবির। যে যেখানে লোক আটকে আছে জলের মধ্যে, ওদেরকে রেস্কিউ করে আমরা এখানে আসছি। আমরা এখানে কি করছি, এখানে তুষার সংঘ, আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রপুরে তুষার সংঘের মধ্যে অলরেডি একটা আমরা শেল্টার হাউস করেছি জিরানিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে, এবং সদরের পক্ষ থেকে দয়ানন্দ স্কুলে, যেটা ধলেশ্বর দয়ানন্দ স্কুল, এই দয়ালানন্দ। সকালে জলপ্লাবিত চন্দ্রপুর এলাকায় ছুটে যান কংগ্রেস বিধায়ক গোপাল রায়। বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের তৎপরতার প্রশংসা করেন বিরোধী নেতা। We are getting cooperation from the government. এই ব্যাপারে এখন নেক্সট তাদের খাওয়া দাওয়া, এই যে মহিলারা আইতে সবাই, it will be
জলে প্লাবিত পশ্চিম জয়নগর এলাকা পরিদর্শন করেছেন পুর মেয়র দীপক মজুমদার। দুর্গতদের জন্য আশ্রয় শিবির ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে বলে দাবি করেন পুর মেয়র। বিদ্যালয়ে বা কোথাও আমরা রাখার ব্যবস্থা করব, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা চেষ্টা করছি। তো আমার মনে অসুবিধা হবে না। তো জলটা তো আর কিছু কারণে বাড়লে তো তাদেরকে সরে যেতে হবে, সেইভাবে আমরা ব্যবস্থা করব সরকার থেকে এবং আগরতলা পৌর নিগম এবং আমরা ব্যক্তিগতভাবেও আমরা। তবে ঘরবাড়ি জলে প্লাবিত হওয়ার ফলে কার্যত দিশেহারা দুর্গত মানুষজন। তাদের বক্তব্য, যদি নদীর জলস্তর বৃদ্ধি পায় তবে আরো ঘোরালো হবে পরিস্থিতি। এদিকের অবস্থাটা কিরকম? অবস্থা মোটামুটি বেশি ভালো না, খুব খারাপ অবস্থা। প্রত্যেকটা ঘরে ঘরে জল ঢুকেছে, প্রত্যেকটা ঘরে ঘরে জল আছে, প্রত্যেক বাড়ি বাড়ি মানুষ তো বাড়িতেছে। আমরা চেষ্টা করতেছি, যারা যুবক পোলাপান আছে তারা চেষ্টা। পরিস্থিতি মোকাবিলায় সক্রিয়ভাবে অংশ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে। তবে বাস্তব সত্য হলো, ফি বছর বন্যার এই দুর্দশার চিত্র পাল্টাতে হলে বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনার সঠিক বাস্তবায়ন। রাজ্য সরকার সেই কাজ কবে শুরু করবে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার একমাত্র রাজ্যসভার আসনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন রাজীব ভট্টাচার্য। মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যমে এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার সকালেই এই নিয়ে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর সঙ্গে এক প্রস্তাব বৈঠক করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ বিজেপির ত্রিপুরা প্রদেশের নেতৃত্ব। এর পরপরই সন্ধ্যায় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের কথা নিজের সামাজিক মাধ্যমে তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিকে সন্ধ্যায় রাজ্যে পৌঁছেই তাকে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জ্ঞাপন করেন রাজীব ভট্টাচার্য। দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা। আমাকে এত বড় দায়িত্ব দিয়েছে, আমি তার জন্য আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি এবং আমাদের অমিত ভাই শাহজিকে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই যে আমাকে সাধারণ কার্যকর্তা আমাকে আজকে এত বড় জায়গায় বড় পরিসরে কাজার সুযোগ করে দিয়েছে। আর এবং বিশেষ করে ত্রিপুরার বাসীকে আমি ধন্যবাদ জানাই এত বড় সুযোগ আমাকে দেওয়ার জন্য। দায়িত্ব কি আরো বেড়ে গেছে বলে মনে হয়? নিশ্চয়ই, ধন্যবাদ। গোটা দেশের সঙ্গে ত্রিপুরাতেও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮০তম জন্মদিবস পালন করা হয়েছে মঙ্গলবার। রাজীব গান্ধীর জন্মদিবসটি সারা দেশে উদযাপন করা হয়ে থাকে সম্ভাবনা দিবস হিসাবেও। প্রদেশ কংগ্রেস সদর দপ্তর, জেলা এবং সর্বমোট ৭টি ব্লকে এদিন রাজীব গান্ধীর জন্মদিবস পালন করেছেন কংগ্রেস কর্মীরা। আধুনিক ভারতের গোড়াপত্তন তার হাতেই তৈরি হয়েছে বলে রাজীব গান্ধীর সমাজ চেতনা নিয়ে আলোচনা করতে গিয়ে জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। রাজীব গান্ধী জন্মজয়ন্তী সারা দেশের সঙ্গে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ত্রিপুরা রাজ্যের প্রধান কার্যালয় সহ বিভিন্ন জেলা এবং আমাদের ব্লক কমিটির উদ্যোগে 7টি ব্লকে এই কর্মসূচি পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদার সঙ্গে। প্রথমেই আমাদের দলীয় পতাকা উত্তোলন, রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান, মর্মর মূর্তিতে মাল্যদান করে তার সূচনা হয়েছে। ফাইনাল মেরিট লিস্ট প্রকাশের দাবিতে মঙ্গলবার রাজধানীতে শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে জিআরবিটি বেকাররা। বেকারদের অভিযোগ, 2020 সালে পরীক্ষা দেবার পর 4 বছর অতিক্রান্ত হলেও ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করেনি জিআরবিটি, যার কারণে থমকে আছে গোটা নিয়োগ প্রক্রিয়া। ফাইনাল মেরিট লিস্ট প্রকাশের জন্য মুখ্যমন্ত্রী ও শ্রম দপ্তরের মন্ত্রী সহ জিআরবিটির কাছে জোরালো দাবি জানান বিক্ষোভরত বেকাররা। রাজ্য প্রশাসন ও জিআরবিটির বিভিন্ন অজুহাত দেখিয়ে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করছে না বলে বেকারদের অভিযোগ। উল্লেখ্য, শিক্ষক নিয়োগকে ঘিরে রাজ্য প্রশাসনের দায়সারা মনোভাবের কারণে রাজ্যের বিভিন্ন স্কুলে চলছে চরম শিক্ষক সংকট। বহুবার এমন প্রমাণ উঠে এসেছে রাজ্যের শিক্ষাঙ্গনগুলি থেকে। মুখ্যমন্ত্রী আছে আমাদের রাজ্যের এবং যিনি জিআরবিটির শ্রম দপ্তরের মন্ত্রী মাননীয় টিঙ্কু রায়, ওনাদের কাছে আমরা আবেদন যাতে আমরা আমাদের মেরিট লিস্ট যাতে আজকের মধ্যে প্রকাশ করে এবং জিআরবিটির যে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার দপ্তরে। শহরের প্রাণ কেন্দ্র থেকে এক টমটম চালককে রহস্যজনক অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে আসেন ফায়ার সার্ভিস কর্মীরা। তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এই ব্যক্তির পরিচয় জানতে পারেননি, তবে প্রাথমিক আন্দাজ ওই ব্যক্তি এক টমটম চালক। এ বিষয়ে বিস্তারিত জানান জিবি হাসপাতালের কর্তব্যরত ট্রমা সেন্টারের এক চিকিৎসক। এই ব্যক্তির মৃত্যুর কারণ এখনো অজানা। খবর লেখা পর্যন্ত এই ব্যক্তির কোনো পরিচয় জানা যায়নি।
ক্ষমতার জোরে মারধর, হুমকি ধমকি ও নির্যাতন করছে বিজেপি দলের বুথ সভাপতি, এমনই অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ এক অসহায় পরিবার। লঙ্কামুড়া এলাকার বাসিন্দা উত্তম মালাকার ও তার পরিবারের অভিযোগ, সালিশি সভার নাম করে তাকে স্থানীয় একটি ক্লাবে ডেকে নিয়ে যায় স্থানীয় বিজেপি দলের বুথ সভাপতি বান্টু দেব এবং বিনা কারণেই তাকে এবং তার ভাইকে মারধর করে। বুথ সভাপতি বান্টু দেব তাদের পরিবারের সদস্যদের ক্রমাগত হুমকি ধমকি দিচ্ছে বলেও অভিযোগ করেছেন আক্রান্ত উত্তম মালাকার ও তার মা। ঘটনায় বিচারের দাবিতে এবং নিরাপত্তার জন্য স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্তরা। পাশাপাশি বুথ সভাপতির অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখে হস্তক্ষেপ প্রার্থনা করেন আক্রান্ত পরিবারটি। কার নেতৃত্ব হইতাছে এটা? কি নাম? সব করে লোক দিয়া সব কানের মধ্যে করাইতেছে। সূত্রের খবর, অসহায় এই পরিবারের জমি হাতিয়ে নেবার জন্যই সন্ত্রাসের রাস্তা বেছে নিয়েছেন বুথ সভাপতি বান্টু দেব। দীর্ঘদিন ধরেই অন্যের জমি দখল করে চড়া দামে তা বিক্রি করাই রাজনীতির মুখোশ পরা বুথ সভাপতির অন্যতম পেশা বলে স্থানীয় মানুষের অভিযোগ। জমি মাফিয়া চক্রের সিন্ডিকেট গড়ে বিজেপির পতাকার আড়ালে নিজের ব্যাংক ব্যালেন্স মোটা করছেন বুথ সভাপতি। এলাকার শুভবুদ্ধি সম্পন্ন বিজেপি কর্মীদের দাবি, এসব করে আখেরে বিজেপি দলেরই ক্ষতি করছেন গুণধর বুথ সভাপতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আরজিকর কাণ্ডের জেরে কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তায় বিশেষ জোর দিল সুপ্রিম কোর্ট। চিকিৎসক খুন এবং ধর্ষণে শতপ্রণোদিত মামলা নেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। মঙ্গলবার এই মামলার প্রথম শুনানিতে 3 বিচারপতির বিশেষ ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় একটি স্পেশাল টাস্ক ফোর্স গঠনের। শুধুমাত্র একজন চিকিৎসকের খুন নয়, আরজিকরের ঘটনা গোটা দেশ জুড়ে আরো বড় প্রশ্ন তুলে দিয়েছে। হাসপাতালে চিকিৎসক বা নার্স কতটা নিরাপদ? মহিলারা কি সত্যি কর্মস্থলে সুরক্ষিত? এইসব প্রশ্ন ওঠায় শতপ্রণোদিত মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। শুধু মামলা গ্রহণই নয়, প্রথম দিনের শুনানিতেই 3 বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল এই ইস্যুতে একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। এই টাস্ক ফোর্সে থাকবেন সার্জেন্ট ভাইস অ্যাডমিরাল আরতি স্যারিন, ডক্টর নাগেশ্বর রেড্ডি, ডক্টর M শ্রীনিবাস, ডক্টর প্রতিমা মূর্তি, ডক্টর গোবর্ধন দত্তপুরী, ডক্টর সৌমিত্র রাওয়াত, অধ্যাপিকা অনিতা সাক্সেনা, অধ্যাপিকা পল্লবী সাপড়ে, ডক্টর পদ্মা শ্রীবাস্তব। এছাড়াও এই টাস্ক ফোর্সে থাকবেন কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সেক্রেটারি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব, ন্যাশনাল মেডিকেল কমিশনের চেয়ারম্যান, ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনার্স। প্রধান বিচারপতি জানিয়েছেন, সুরক্ষার দিকেই মূল নজর দেবে টাস্ক ফোর্স। চিকিৎসকদের নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকেই নজর দেওয়ার কথা বলা হয়েছে। কোন কোন দিকে গুরুত্ব দিতে হবে সে কথাও বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। এই বিষয়গুলি হলো এমার্জেন্সি রুমে অতিরিক্ত নিরাপত্তা, অস্ত্র নিয়ে যাতে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য পরীক্ষার ব্যবস্থা থাকবে, বায়োমেট্রিক ও ফেসিয়াল রেকগনিশন, রোগী ছাড়া অন্য কারো প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ, ভিড় নিয়ন্ত্রণ করতে হবে। চিকিৎসক নার্সদের জন্য বিশেষ রেস্ট রুম থাকবে, সর্বত্র থাকবে যথেষ্ট আলো, থাকবে সিসিটিভি। নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে হবে। রাত 10টার পর ও সকাল 6টার সময় যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা থাকবে। জরুরি পরিস্থিতিতে নার্স চিকিৎসকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করতে হবে। এছাড়া রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে সরকারি হাসপাতালের ব্যবস্থা খতিয়ে দেখতে হবে। রেস্টরুম আছে কিনা, হাসপাতালে পুলিশ আউটপোস্ট আছে কিনা, ব্যাগ পরীক্ষা করা হয় কিনা সব জানতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ব্রিটিশ নাগরিক 34 বছর বয়সী জশুয়া ব্রেগম্যান হিমালয়ের মেরা পর্বত শৃঙ্গ থেকে স্কি জাম্প করে নতুন গিনেস রেকর্ড করলেন। 18,753 ফুট উঁচু পর্বত শৃঙ্গ থেকে স্কি জাম্প করে পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। এর আগে ফ্রান্সের মেথিয়াস জিরোর রেকর্ড 2019 সালে 14,301 ফুট উঁচু থেকে স্কি করে রেকর্ড গড়েছিলেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে শুক্রবার এই রেকর্ড উল্লেখ করা হয়। জশুয়া ব্রেগম্যান নতুন এই রেকর্ড করতে নিজের দলের সঙ্গে 2 সপ্তাহের বেশি সময় প্রস্তুতি নিয়েছেন। এর মধ্যে রয়েছে পর্বতারোহণ, ঝাঁপ দেওয়ার জায়গায় স্কি করে নেওয়া, একেবারে উঁচু জায়গায় ক্যাম্প বানিয়ে অবস্থান করা এবং স্কি করার পথে থাকা আবর্জনা পরিষ্কার করা। পর্বত শৃঙ্গ থেকে এভাবে স্কি করাটা স্কি বেস জাম্পিং বলে। স্কি বেস জাম্পিং মূলত স্কি এবং বেস জাম্পিং খেলার সমান।
বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করার দাবি করল কংগ্রেসের মাইনরিটি সেল। মঙ্গলবার এই দাবিকে সামনে রেখে শহর আগরতলায় একটি মিছিল সংগঠিত করে ত্রিপুরা কংগ্রেসের সংখ্যালঘু শাখা। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, সাংবিধানিক অধিকার, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় উপাসনা স্থানগুলির নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয় মিছিল থেকে। হাসিনাকে ফেরত দিয়ে আইনের হাতে সোপর্দ করতে হবে দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতি ভারত প্রতিশ্রুতি রাখেনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়েছেন, এরপর ভারত তাকে আশ্রয় দিয়েছে। এখন ভারতে বসে হাসিনা এই বিপ্লবকে নস্যাৎ করার চক্রান্ত করছে। তবে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার অপরাধ খাটো করে দেখে না। গত 15 বছরে গণতন্ত্র ধ্বংস করেছেন তিনি। মানবাধিকার আইনের শাসন লুণ্ঠিত করেছেন। 18 লাখ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়েছেন। $100 মিলিয়ন পাচার করেছেন। এরপরেই তিনি চাঞ্চল্যকর অভিযোগ করেন ভারতের বিরুদ্ধে। ভারত নাকি প্রতিশ্রুতি রক্ষা করেনি। তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে, বিপ্লবের মধ্যে দিয়ে ফ্যাসিবাদী, ফ্যাসিস্ট, অত্যাচারী, নির্যাতনকারী, হত্যাকারী, নিপীড়নকারী শেখ হাসিনা দেশ ছেড়ে, তার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের যে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে, সংগঠিত যে বিপ্লব, সেটাকে নস্যাৎ করবার জন্য বিভিন্ন রকম চক্রান্ত শুরু করেছেন। এই দেশের মানুষ শেখ হাসিনার যে অপরাধ, এই অপরাধকে খাটো করে দেখে না। তারা মনে করে যে এই গত 15 বছর ধরে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে, তার অগ্রগতি যাত্রাকে ব্যাহত করেছে। আপনারা দেখছেন যে তার শাসনামলে এই জাতিকে সে 18। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, আইনানুগভাবে এখন শেখ হাসিনাকে ফেরত দিয়ে আইনের হাতে সোপর্দ করতে হবে। আইন অনুযায়ী তার বিচার হবে। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। আরজিকর হাসপাতালে চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছিল আগরতলার হাপানিয়া হাসপাতালে। সোমবার গভীর রাতে এক ব্যক্তি আগরতলা হাপানিয়া হাসপাতালে আসেন চিকিৎসা করানোর জন্য। তাকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যান কিছু মহিলা চিকিৎসা কর্মীরা, কিন্তু কোনো কারণবশত ওই ব্যক্তির সঙ্গে হাসপাতালের নার্সদের বচসা শুরু হয়। অভিযোগ, ওই ব্যক্তি নার্সদের হুমকি দেন তাদের ধর্ষণ এবং খুন করার। হাসপাতালে থাকা সমস্ত চিকিৎসা কর্মীরা এরপরেই ইমার্জেন্সি ওয়ার্ডে এসে জড়ো হন। পরে ওই ব্যক্তিকে আটক করে হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকদের কাছে ক্ষমা চাওয়ানো হয়। একদিকে যখন আরজিকর কাণ্ড নিয়ে গোটা দেশ তোলপাড়, তখনই রাজ্যের একটি হাসপাতালের রাত্রিবেলা মহিলা চিকিৎসকদের উপর এহেন হামলার অভিযোগ সত্যি বলতে বাধ্য করে। এ কোন সমাজে বাস করছি আমরা? দীর্ঘ 37 বছর পর বাংলাদেশের কুমিল্লার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন শাহজাহান উর্ফে বিলাস। 1988 সালের শেষের দিকে সোনামুড়া দুর্গাপুরের বাসিন্দা শাহজাহান বাংলাদেশ আত্মীয়ের বাড়ি গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন। সেখানে তার 11 বছরের সাজা হয়। 11 বছর জেলে থাকার পরও 37 বছর তাকে জেলে আটকে রাখা হয় বলে অভিযোগ। অবশেষে তিনি বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়ে সোনামুড়ায় ফিরে আসেন মঙ্গলবার। 62 বছরের শাহজাহানের পরিবারে এক ছেলে এবং স্ত্রী আছেন। কি কারণে আটকাইছিল এখানে আপনারে? আমি ওখানে বেড়াইতে গেছিলাম, আমার শ্বশুরবাড়ি না আমার বাড়ি কুমিল্লা টাউনে। আমার অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে ওইখান থেকে বিভিন্ন কেস আমার জড়াই দেয়। কত বছর জড়াই দেওয়ার পরে প্রায় 11 বছরের মতন আমার হাজত হিসেবে দেয়। পরে আস্তে আস্তে আমার এই বিভিন্ন ধরনের সাজা দিয়ে তারা আরও বিভিন্ন জেলমেল করে। ভারতে বাড়ি কোন জায়গা? ভারতে আমার বাড়ি দুর্গাপুর। সোনামুড়া দুর্গাপুর। তা ওইখানে কোনো আপনার সাথে নির্যাতন করছে কিনা তার ওইখানে? আমার যখন অ্যারেস্ট করছে তখন আমার প্রায় 14 দিন আমার খারাপ করছে, ফ্যানের সাথে ঝুলিয়া, এমনকি গরম পানি মরিচ নাকে মুখে দিয়া, চেয়ারের উপরে 2 চেয়ারের উপরে টেবিলের উপরে লাঠি ঢুকে দিয়ে এরকম বিভিন্ন ধরনের কষ্ট করছে।
এখন আমার থেকে বিভিন্ন দেশে সিজন কিনেছে। ভারত আইছেন কিভাবে এখন? এখন আসলাম, আমার দেশের লোক কিছুটার পদক্ষেপ নিয়েছে যে আমি এত বছর করে রয়েছি, তারা জানানো পুঁথিগত বিদ্যার পাশাপাশি শরীর চর্চা এবং খেলাধুলা মানব সম্পদ উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। প্রশাসনিক ক্ষেত্রেও জাতীয় পর্যায় থেকে রাজ্য ভিত্তিক পর্যায়ে গুরুত্ব পেয়ে আসছে খেলাধুলা বিষয়ক মন্ত্রক এবং দপ্তরগুলি। পিছিয়ে নেই ত্রিপুরাও। রাজ্যের হাজার হাজার কোটি টাকার বাজেটের একটা বড় অংশ বরাদ্দ হচ্ছে ক্রীড়া দপ্তরের জন্য। কিন্তু প্রশ্ন উঠছে ত্রিপুরা রাজ্য ক্রীড়া দপ্তরের সাফল্যের মান নিয়ে। নিউজ নাওয়ের ধারাবাহিক বিশেষ প্রতিবেদনে আমরা এবার তুলে ধরব ত্রিপুরার রাজ্য ক্রীড়া দপ্তরের তথাকথিত সাফল্যের খতিয়ান। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। প্রয়োজনে অপ্রয়োজনে এই ধরনের আপ্তবাক্য ব্যবহার করে রীতিমতো মাঠ ঘাট গরম করে থাকেন রাজনীতির কলাকুশলীরা। কিন্তু এই সম্পদের সঠিক মূল্যায়ন করে দেশ এবং সমাজ গঠনের ক্ষেত্রে কতটুকু যত্নবান রয়েছেন ক্ষমতার ধারক বাহক এবং পৃষ্ঠপোষকরা, তা আর আলাদাভাবে তুলে ধরার প্রয়োজন নেই নিউজ নামের দর্শকদের কাছে। কারণ শুধু একটাই, সাফল্যের মান এবং পরিসংখ্যানের পাটিগণিতের হিসেব জানা না থাকলেও ক্রীড়া ক্ষেত্রে রাজ্যের বর্তমান অবস্থান সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল নিউজ নামের দর্শক এবং সর্বোপরি রাজ্যের সাধারণ মানুষ। মন্টু দেবনাথ, দীপা কর্মকার, সোমদেব দেববর্মনদের মতো হাতে গোনা কয়েকটি নাম বাদ দিলে ক্রীড়া ক্ষেত্রে ত্রিপুরা সাফল্যের খতিয়ান খুঁজতে গেলে ঘাটতে হবে অনেক নথি। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে ত্রিপুরার মতো পাহাড়ি রাজ্যের যুবদের সক্ষমতার বিষয়টি ক্রীড়া ক্ষেত্রে একটি প্লাস পয়েন্ট বলেই মনে করেন বিশেষজ্ঞ মহল। তার উপর রয়েছে ফি বছর কোটি কোটি টাকা অর্থ বাজেট এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের নামে স্বতন্ত্র একটি দপ্তর। তার উপরে ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের লক্ষ্যে উপদেষ্টা হিসেবে গঠন করা হয়েছে ত্রিপুরা ক্রীড়া উন্নয়ন পর্ষদ। স্বাভাবিক কারণে এত সব অনুকূলতার পরেও কি এক দৃশ্যে আন্তর্জাতিক পর্যায়ে তো দূরস্থ, নিদেন পক্ষে জাতীয় স্তরেই সাফল্য কুড়োতে ব্যর্থ হচ্ছে ত্রিপুরা? রাজ্যের আইনসভা, বিধানসভার পূর্ব নির্ধারিত কয়েকটি প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দিয়েই এক্ষেত্রে নিজের দায় বরাবর ঝেড়ে ফেলেছে ত্রিপুরা রাজ্য ক্রীড়া দপ্তর। তাৎপর্যপূর্ণভাবে ত্রিপুরা রাজ্য ক্রীড়া দপ্তরের সঙ্গে জুড়ে রয়েছে যুব কল্যাণের বিষয়টিও। সার্বিকভাবে এই দপ্তরটির নামকরণ করা হয়েছে ত্রিপুরা রাজ্য ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তর, আর এর মুকুটে রয়েছে ত্রিপুরা রাজ্যে ক্রীড়া উন্নয়ন পর্ষদ নামের একটি উপদেষ্টা কমিটির পালকও। প্রশ্ন হচ্ছে, এত বড় একটি ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও ন্যূনতম জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতাগুলিতেও কেন সংবাদ মাধ্যমের হেডলাইন্সে উঠে আসছে না ত্রিপুরার নাম? খেলো ইন্ডিয়া, রাষ্ট্রীয় ক্রীড়া উন্নয়ন তহবিল, রাষ্ট্রীয় যুব নেতৃত্ব কার্যক্রম, পঞ্চায়েত যুব ক্রীড়া অভিযান ইত্যাদি কেন্দ্রীয় প্রকল্পগুলি ছাড়াও রাজ্য পর্যায়ে মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প চালু রয়েছে ত্রিপুরায়। আর এই সবকিছুরই মূল লক্ষ্য হচ্ছে ক্রীড়া ক্ষেত্রে ত্রিপুরার প্রতিভাকে জাতীয় পর্যায়ে তুলে আনা। কাগজে কলমে ক্রীড়া ক্ষেত্রে মোট 10টি ইভেন্টে রাজ্যের প্রতিভাকে তুলে আনার দায়িত্ব রয়েছে ত্রিপুরা রাজ্য ক্রীড়া দপ্তর এবং রাজ্য ক্রীড়া উন্নয়ন পর্ষদের উপর। এই ক্ষেত্রে একমাত্র অ্যাথলেটিক্স এবং দাবায় কিছুটা সাফল্য এলেও বাদবাকি 8টি ইভেন্টের সাফল্যের সর্বশেষ খতিয়ান নেই স্বয়ং ক্রীড়া দপ্তরের কাছে। অপরদিকে সাফল্যের চেয়ে বিতর্কের লিস্টে সবচেয়ে বেশি নাম নথিভুক্ত করেছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই মুহূর্তে রাজ্যের 8টি জেলায় মোট 30টি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের। এছাড়াও রাজ্য জুড়ে 45টি কোচিং কেন্দ্র রয়েছে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল সেন্টারের। এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলের অন্যতম আগরতলার NSRCC-তে প্রশিক্ষণ দেওয়া হয় জুডো, ওয়েটলিফটিং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ভলিবল, বাস্কেটবল এবং জিমন্যাস্টিক। অনুরূপভাবে রাজ্যের বাদবাকি 8টি জেলায়ও রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের সামনের সারিতে তুলে এনে জাতীয় পর্যায়ে সাফল্য করিয়ে আনার দায়িত্ব রয়েছে ত্রিপুরা রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের ওপর। কিন্তু ডজন ডজন উচ্চ মাঝারি ক্রীড়া আধিকারিক এবং কোটি কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও সাফল্য কুড়ানোর ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য ক্রীড়া দপ্তর এবং স্পোর্টস কাউন্সিলের পারফরমেন্স কি, তাই তুলে ধরা হবে নিউজ নাওয়ের পরবর্তী প্রতিবেদনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়।